নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি ফোর্টিস হসপিটালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট। ক্যান্সার নামটা শুনলেই সবার কেমন একটা ভয় ধরে, তাই না? মনের মধ্যে ক্যান্সার হয়েছে ভাবলেই যেন জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেল, সব কিছু যেন সব চলে গেল টাইপের একটা ফিল আসে। আমি অ্যাজ এ ডক্টর সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ক্যান্সার কিন্তু, জানি ক্যান্সার ক্ষতিকারক, ধনে প্রাণে অনেকে মারা যায়, সোশ্যালি, ফ্যামিলিগতভাবে, ফিনান্সিয়ালি সব দিক থেকে ক্ষতি হয়, সত্যি কথা। কিন্তু এটাও সত্যি, আজকের যুগে দাঁড়িয়ে ক্যান্সার কিন্তু আর অতটা ভয়ঙ্কর নয় যেমন 30 বছর আগে ছিল। ক্যান্সারকে কিন্তু আমরা জয় করতে পুরোপুরি না পারি, অনেকটাই প্রতিরোধ করতে পেরেছি। অ্যাজ এ পালমোনোলজিস্ট আমার ফিল্ড হচ্ছে লাং ক্যান্সার, এবং সেটা জানেন আপনারা যে সারা দুনিয়ায় ভয়াবহতম যে ক্যান্সারগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে লাং ক্যান্সার। তার মৃত্যুহারও অনেক বেশি যদি ঠিক টাইমে ডিটেক্ট না হয়, যেটা অনেক সময় আমাদের দেশে হওয়া পসিবল হয় না। সেসব কথায় না এসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগস্ট মাস লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো সেজন্য আপনাদেরকে কিছু কথা বলা দরকার। আমি অ্যাজ এ পালমোনোলজিস্ট যেটা করি, রাদার আমাদের দেশে যেটা করা হয়, আমরা কিন্তু পালমোনোলজিস্টরা ডায়াগনোসিস অবধি যেটা করি, ডায়াগনোসিসটাই করি লাং ক্যান্সারের। তো একটা পেশেন্ট কী নিয়ে আসতে পারে? একটা পেশেন্ট কাশি নিয়ে আসতে পারে, গলার আওয়াজ চেঞ্জ হয়ে যেতে পারে, রিসেন্ট হয়তো দেখছেন গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা দেখছেন ভোরবেলার দিকে 2-3 দিন ছাড়া ছাড়া কাশির সাথে অল্প অল্প ছিটে ছিটে রক্ত আসছে। কাশির সাথে রক্ত এলে অনেকেই ভেবে বসেন যে টিবি হচ্ছে, নাও হতে পারে। এছাড়াও শ্বাসকষ্ট হতে পারে, ক্যান্সারের জন্য বুকে জল জমলে শ্বাসকষ্ট বাড়ে। তো এরকম নানা ধরনের সিমটমস নিয়ে আসতে পারে। ইউজুয়ালি ক্যান্সারে যেটা হয় না সেটা হচ্ছে জ্বর হয় না। জ্বর হলে বুঝতে হয় যে সেটা ইনফেক্টিভ হচ্ছে কোনো কারণে। তো এই ধরনের সিমটম নিয়ে যখন পেশেন্ট আসে, আমরা তাকে কিছু ইমেজিং করাই, একটা এক্সরে করাই বা একটা সিটি স্ক্যান করাই। তার সাথে অনেক সময় ক্যান্সারকে কিভাবে ডিটেক্ট করব তার একটা আলোচনা চলে। অর্থাৎ সেটা বাইরে থেকে এফএনএসি করব বা ট্রুকাট বায়োপসি করব, নাকি ভেতরে ঢুকে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে শ্বাসনালীর ভেতরটা দেখব, সেটা নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা চলে ডাক্তারদের মধ্যে, এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এই ব্রঙ্কোস্কোপি করে আমি ধরুন দেখলাম যে শ্বাসনালীর মধ্যে একটা টিউমার রয়েছে। তো এই টিউমারটাকে আমি ডিটেক্ট করলাম, বায়োপসি করলাম, সেখান থেকে বেরোলো যেটা ক্যান্সার। অঙ্কোলজিস্টের কাছে পাঠানো হলো, অঙ্কোলজিস্ট তাকে ক্যান্সারের জন্য কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং আরও যা যা নানা নতুন পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করলেন। অ্যাজ এ পালমোনোলজিস্ট আমরা কিভাবে সেখানে হেল্প করতে পারি পেশেন্টকে? কারণ এই যে কিমোথেরাপি বা রেডিওথেরাপি হবে, তার তো একটা টাইম ফ্রেম আছে, সেটা তো একটু কিছু সময় লাগবে। ক্যান্সারটা ছোট হতে সময় লাগবে। যার ধরুন শ্বাসনালী অলরেডি বন্ধ এবং পেছনের অংশে, শ্বাসনালীর যে অংশ বন্ধ তার পেছনের জায়গাতে কফ জমতে থাকছে, নিউমোনিয়া হচ্ছে, জ্বর আসছে, যেটার কথা আমি একটু আগে বলছিলাম, তাকে আমি কিভাবে রিলিফ দেবো? তো এখানে একটা বিশেষ ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হয়, যেটাকে বলা হয় হট অ্যান্ড কোল্ড টেকনিক। তো হট অ্যান্ড কোল্ড টেকনিক কীরকম? হট টেকনিক মানে লেজার দিয়ে জায়গাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। ইটস কল্ড আর্গন লেজার ফটোকোয়াগুলেশন বা এপিসি সহজ কথায়। আর আরেকটা হচ্ছে কোল্ড টেকনিক, সেটা হচ্ছে ক্রায়োথেরাপি। তো ক্রায়ো কি জিনিস? একটা প্রোব থাকে, সেই প্রোবের মাথায় একটা ক্রায়ো টিপ লাগানো থাকে। এবার -80 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কার্বন ডাইঅক্সাইডকে তার মধ্যে দিয়ে চালনা করা হয়, তাহলে আশেপাশের জলীয় জিনিস যা থাকবে সেগুলো ওই ক্রায়ো প্রোবের মাথায় আস্তে আস্তে আটকে যায়। মনে রাখতে হবে যে টিস্যুতে জল আছে সেই টিস্যুর ওপর ক্রায়োথেরাপি করা অনেক ইজি। তাহলে আমি টিউমারের মধ্যে যখন এই ক্রায়ো প্রোব ঢোকাবো এবং এই ক্রায়োথেরাপি অ্যাপ্লাই করব, তখন জায়গায় ওই ক্রায়োথেরাপির প্রোবের ওপরে আস্তে আস্তে টিউমার টিস্যু আটকে যাবে। আমি যদি সেটাকে বার করে আনি, তাহলে সেটাকে টিউমার ডিবাল্কিং করা যাবে, অর্থাৎ টিউমারটাকে আস্তে আস্তে মাংসগুলোকে কেটে 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 বার করে আনা যাবে। তাহলে আগেকার মতো বড় সার্জারিতে না গিয়ে পেশেন্টকে ঘুম পাড়িয়ে ক্রায়োথেরাপির মাধ্যমে এবং জায়গায় জায়গায় আর্গন ফটোকোয়াগুলেশনের মাধ্যমে, অর্থাৎ হট অ্যান্ড কোল্ড টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু এই শ্বাসনালীটাকে ধীরে ধীরে টিউমার মুক্ত করতে পারি। অবশ্যই সাথে রেডিও বা কেমোথেরাপি যেরকম দরকার সেটা চলবে, কিন্তু তার সাথে এটাতে পেশেন্টের অনেক চটজলদি রিলিফ হয়, ভেতরে যে জমে থাকা কফ সেগুলো বার করে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে এই ক্রায়োথেরাপি বা এপিসি করার পরে যে শ্বাসনালীটার আমি পেটেন্সি উদ্ধার করলাম,
সেখানে স্টেন্টিং করতে হয়, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই ক্রায়োথেরাপি এমন একটা জিনিস যেটা কিনা পালমোনোলজির ক্ষেত্রে একটা দিগন্ত খুলে দিয়েছে। ক্রায়োথেরাপির আরও কিছু ইউজ আছে, যেমন ধরুন আইএলডি বলে একটা রোগ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বায়োপসি করার দরকার পড়ে, সেখানেও কিন্তু আমরা ক্রায়ো বায়োপসি সেম টেকনিকে অ্যাপ্লাই করে থাকি। তাহলে ক্রায়োথেরাপি আজকের যুগে দাঁড়িয়ে পালমোনোলজির জন্য একটা ইম্পর্ট্যান্ট টুল, যেটা দিয়ে কিনা আমরা একই সাথে ডায়াগনোসিসও করতে পারি, একই সাথে পেশেন্টকে রিলিফও দিতে পারি। আবারও বলছি, লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে ভয় পাবেন না। ভয় কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে দেবে একটা চিকিৎসার ক্ষেত্রে। আপনি তাড়াতাড়ি আপনার পালমোনোলজিস্ট এবং অঙ্কোলজিস্টের সাথে কথা বলুন, নির্ভয়ে নিঃসন্দেহে এই যে ধরনের অ্যাডভান্সড থেরাপিগুলো আমরা করতে পারি সেগুলো করান। তাতে কিন্তু গিয়ে আপনার কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হবে। কত দিন বাঁচলেন তার থেকেও ইম্পর্টেন্ট কত ভালো করে বাঁচলেন, সেটা হওয়াটা দরকার। নমস্কার।